আসসালামু আলাইকুম। ২০২৬ সালে এইচএসসি বিএমটি অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজিতে যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি রেদওয়ান স্যার। তোমাদের সাথে আজকে কথা বলব মূলত একাদশ শ্রেণীর বাংলা 1 সাজেশন নিয়ে। অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট ইয়ারে রয়েছো, তোমাদের মূলত এই এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার সাথেই তোমাদের ১ম বর্ষের বর্ষ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই বর্ষ ফাইনাল পরীক্ষার সিলেবাস সাজেশন নিয়ে আমি কথা বলব। মূলত আজকে কথা হবে মূলত গদ্যাংশ নিয়ে। চলতি বছর যে সিলেবাসের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমাদের রয়েছে বাংলা নব্য লেখকগণের প্রতি নিবেদন। এটা ছিল মূলত বঙ্কিম চট্টোপাধ্যায়ের গদ্যাংশ। এরপরে তোমাদের রয়েছে শরৎ চট্টোপাধ্যায়ের বিলাসী, রয়েছে কাজী নজরুল ইসলামের যৌবনের গান, এরপর রয়েছে কপিল দাস মুমুর শেষ আ আ কাজ, এটা শওকত আলীর। এরপর রয়েছে রেইনকোট এবং নেকলেস। আমি তোমাদেরকে সাজেশনে মূলত উম উম আ রেইনকোট, যৌবনের গান, বিলাসী এবং বাংলা নব্য লেখকগণের প্রতি নিবেদন, এই ৪ টা ভালো করে পড়ার সাজেস্ট করব এবং হোপফুলি বিলিভ করতে পারো এই ৪ টা থেকে ইনশাআল্লাহ আসবে। এরপরে আসো কবিতা অংশে তোমাদের রয়েছে ঋতু বর্ণন, এরপর রয়েছে সোনার তরী, রয়েছে তাহারই মনে পড়ে, এরপরে রয়েছে পদ্মা এবং ১৮ বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি। এছাড়া রয়েছে তোমাদের লাল সালু উপন্যাস ও ব্যাকরণ অংশ। এই হচ্ছে গিয়ে সিলেবাস নিয়ে কথা। আমরা যদি একটু প্রশ্ন কাঠামোর দিকে তাকাই, অর্থাৎ প্রশ্ন কাঠামোতে যেগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে গদ্যাংশ থেকে মূলত ৫ টি প্রশ্ন আসবে, যেখান থেকে তোমাকে ৩ টে অ্যান্সার দিতে হবে। যার প্রতিটার মার্কস থাকবে ৫ এবং টোটাল মার্কস থাকবে ১৫। পদ্যাংশ থেকে মূলত ৫ টি অ্যান্সার করতে হবে, যেখান থেকে ৩ টি আসবে। ৫ টি অ্যান্সার থাকবে, ৩ টে অ্যান্সার করতে হবে। যার মার্কস থাকবে মূলত ৫ করে, ৩ ৫ ১৫। উপন্যাসে মূলত ২ টি প্রশ্ন থাকবে, যেখান থেকে একটি উত্তর দিতে হবে, মার্কস থাকবে ৫। এবং ব্যাকরণ অংশে মূলত ৭ টি প্রশ্ন থাকবে, যেখান থেকে ৫ টি উত্তর দিতে হবে, যার মার্কস থাকবে ৩ ৫ ১৫, ৩ করে। এখানে একটু ভুল লেখা হয়েছে। এবং সর্বশেষে থাকবে সারাংশ এবং ভাব সম্প্রসারণ ও পত্র ও আবেদন, যেখান থেকে প্রতিটা থেকে ২ টি থেকে ১ টি লিখতে হবে, যার মার্কস থাকবে ৫। আশা করি আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে বুঝতে পেরেছি। এখন যদি আমি তোমাদেরকে নিয়ে যাব মূলত গদ্য অংশের যে সাজেশন, সেখানে ১ম এই তোমাদেরকে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। আরেকটা কথা একটু অবশ্যই ভালো করে বুঝে রাখবে যে সৃজনশীল কিন্তু হুবহু কমন খোঁজাটা একদম সম্পূর্ণ আ একটা ভুল ধারণা। সৃজনশীল কখনোই হুবহু কমন আসে না। তুমি মূল ভাব এবং এই টাইপের ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে মূল ভাবটা ভালো করে বুঝে এখান থেকেই তোমাকে লিখতে হবে। অর্থাৎ বাংলা নব্য লেখকগণের প্রতি যে নিবেদন, এখানে প্রথমত তোমাদের জন্য যেটা রয়েছে যে বঙ্কিম চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্যটা কি? এরপরে উদ্দীপকে কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, প্রবন্ধের কোন বৈশিষ্ট্য প্রতিফলন ঘটায় তা ব্যাখ্যা করো। এরপরে রয়েছে যে নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্রের নিবেদন আ উদ্দীপকের আলোকে যথাযথভাবে প্রকাশিত হয়েছে কিনা সেটা আমাকে ব্যাখ্যা করতে বলেছে। আমি যদি ২ নম্বর প্রশ্নের দিকে তাকাই, সেক্ষেত্রে বঙ্কিম চট্টোপাধ্যায়ের ১ম উপন্যাস এর নাম হচ্ছে 'দুর্গেশ নন্দিনী'। এরপরে রয়েছে সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য ব্যাখ্যা করো। সত্য এবং ধর্মই মূলত সাহিত্যের উদ্দেশ্য, এটা ব্যাখ্যা করতে বলছে। এরপরে রয়েছে নব্য লেখকগণের প্রতি নিবেদন প্রবন্ধে কোন দিকটি প্রতিফলিত হয়েছে এবং নিবেদক উদ্দীপকের কতটুকু প্রতিফলিত হয়েছে, এটা কিন্তু খুব বেশি আসে যে নব্য লেখকগণের প্রতি বঙ্কিম চট্টোপাধ্যায়ের যে নিবেদন, সেটা উদ্দীপকে একটা উদ্দীপক দেবে, সেখান থেকে কতটুকু প্রতিফলিত হয় সেটাই তোমাকে মূলত জানতে চেয়েছে। এরপরে দেখো উদ্দীপক দেয়া আছে, প্রশ্ন হয়েছে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কি? সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে কি সরলতা। এরপরে রয়েছে বাংলা সাহিত্য এবং বাংলার ভরসা, এটা ব্যাখ্যা করতে বলছে। এরপরে উদ্দীপকের নব্য লেখকগণের প্রতি নিবেদন প্রবন্ধে কোন দিকটি প্রতিবাদ হয়েছে, এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এটাই আসে। এরপরে আসো যশ শব্দের অর্থ কি? লেখা ভালো হইলে যশ আপনি আসবে, কথাটার ব্যাখ্যা করো। আনিসুল হক কোন কারণে ব্যর্থ? প্রখ্যাত সাহিত্যিক আনিসুল হক লেখালেখির পাশাপাশি যশ অর্জন করতে চান। ২১শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকের কাছে তার লেখায় খাপছাড়া মনে হয়, ফলে পাঠকের কাছে তিনি সমাদৃত নয়। এখানে নব্য লেখকগণের প্রতি রচনায় নিবেদন রচনায় লেখকের পরামর্শটা তোমাকে জানতে চেয়েছে। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এটা খুব বেশি আসে যে নব্য লেখকগণের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি পরামর্শ ছিল এবং আ কতটুকু প্রতিফলন ঘটছে একটা উপন্যাসে।
এরপরে আমি তোমাদের জন্য যে অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেগুলো একটু আলাদাভাবে বলছি। যশ বা খ্যাতির উদ্দেশ্যে সাহিত্য রচনা করা উচিত নয় কেন? সাহিত্য ও ধর্ম, সাহিত্য উদ্দেশ্য ধর্ম এবং সত্য ও ধর্ম সাহিত্যের উদ্দেশ্য এখানে এটা ব্যাখ্যা করতে বলছে। কবি এখানে কি উদ্দেশ্যে কথাটা বলছেন? এরপরে বঙ্কিম চট্টোপাধ্যায় নব্য লেখকগণের জন্য বিদ্যা প্রকাশের চেষ্টা না করতে পরামর্শ দিয়েছেন কেন? এখান থেকে কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে অর্থাৎ যেটাকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে বলি, অতি সংক্ষিপ্ত। যেমন বঙ্কিম চট্টোপাধ্যায়কে কোন উপাধি দেওয়া হয়েছে? সাহিত্য সম্রাট। আর এরপরে সাহিত্য রচনার পর কি হওয়া উচিত? ২-১ বছর ফেলে রাখা উচিত। এরপরে কোন ধরনের সাহিত্য লেখকের পক্ষে অবমাননাকর? সাময়িক সাহিত্য। কারণ সাময়িক সাহিত্য হারিয়ে যায় খুব দ্রুত। এরপরে কপালকুণ্ডল উপন্যাসটি কার লেখা? খুব বেশি ইম্পোর্টেন্ট এটি। আমরা এর পরের যে গল্পটা তোমাদের জন্য সাজেস্ট করব সেটা হচ্ছে গিয়ে 'বিলাসী' এবং একটি বিখ্যাত উপন্যাস 'বিলাসী'। এখানে ১ম এ যে প্রশ্নটা রয়েছে যে একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপক থেকে তোমাকে ৪ টা প্রশ্ন দেওয়া হয়েছে। ইহা আর একটি শক্তি। এখানে বলতে কি বোঝাতে চেয়েছে? বিলাসী চরিত্রে কোন দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এরপরে বিলাসীর পরে তোমাদের আরো এখানে ২ টি উদ্দীপক দেয়া আছে। তোমরা উদ্দীপকটা ভালো করে পড়বে এবং অ্যান্সার গুলো পড়ার চেষ্টা করবে। এরপরে তোমরা যদি একটু বিলাসীর নিকর্জন বলতে মৃত্যুঞ্জয়ের কে ছিল? মৃত্যুঞ্জয়ের একটা খুড়া ছিল নিকর্জন বলতে। এরপরে মৃত্যুঞ্জয়ের বাগানের যে আয়তন এটা কত? মূলত ২০ থেকে ২৫ বিঘা বাগানের আয়তন। ওরে বাপরে! আমি একলা থাকতে পারবো না। কে কোন কথাটা বলেছিলেন? ন্যাড়া তার আত্মীয় দৃষ্টান্ত তুলতে গিয়ে এই কথাটা বলেছিলেন। এরপরে মৃত্যুঞ্জয়ের পরে আরেকটা এখানে উদ্দীপক ছিল বিলাসী গল্পের যে বর্ণনাকারী কে? মূলত বর্ণনাকারী হচ্ছে গিয়ে ন্যাড়া। এরপরে ভাত খাওয়া যে অন্নপাপ এই কথাটার অর্থটা কি? এইটা প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ভাত খাওয়া যে অন্নপাপ এখানে মূলত মৃত্যুঞ্জয় সাপুড়ে কন্যা বিলাসীর হাতে ভাত খেয়েছিল বলে সমাজপতিরা একে অন্নপাপ বলে চালিয়ে দিয়েছিল। কিন্তু এটা মোটেও ধর্মসঙ্গত নয়। কারণ ধর্মে কখনো উঁচু-নিচু ভেদাভেদ সৃষ্টি করে না। যেটা সৃষ্টি করে সেটা মূলত মানুষ। বিলাসী গল্প ১ম প্রকাশিত হয় মূলত ভারতী পত্রিকায়। আমরা জ্ঞানমূলক প্রশ্নে এসেছি। এবং বিলাসী গল্পটি মূলত ১৯১৮ সালে প্রকাশিত হয়। মৃত্যুঞ্জয় মূলত কায়স্থ বর্ণের লোক ছিল। এরপরে এখানে আরো কিছু প্রশ্ন আছে এগুলো একটু ভালো করে দেখে নিও। এরপরে আমরা চলে আসছি আ কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত 'যৌবনের গান' এই প্রবন্ধে। এখানে মূলত গানের পাখিকে কে তাড়া করে? এখানে মূলত ফিঙে গাঙের পাখিকে তাড়া করেছিল। এরপরে আরো কিছু প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের একে, একে দেখে নিও। এরপরে আসো বায়স শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ হচ্ছে গিয়ে কাক অর্থাৎ আমরা যে আমাদের অতি পরিচিত যে পাখি এই কাকের একটি সমার্থক শব্দ বায়স। নব্য চীনের জন্মদাতা কে? যেমন জন্মদাতা হচ্ছে গিয়ে সান ইয়াত-সেন যে মূলত নব্য চীনের জন্মদাতা। এরকম আরো অনেক উদ্দীপক আছে এবং উদ্দীপকের সাথে প্রশ্ন রয়েছে। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নেবে যে এই প্রশ্নগুলো কিরকম পড়া যায়। এরপরে মুসলিনি কে ছিলেন? মুসলিনি ছিলেন ইতালির একজন একনায়ক সে সামরিক শাসক। তার নাম মূলত মুসলিনি। এখানে অনেকগুলো সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে। এগুলো তোমরা দেখে নিও। ইনশাআল্লাহ এখান থেকে ভালো করে প্রিপারেশনের জন্য অবশ্যই দেখতে হবে। এরপরে তোমাদের জন্য যেটা রয়েছে রেইনকোট। মূলত ১৯৭১ সালের যে পাকিস্তানি বর্বরতা, এই বর্বরতার একটা চিত্র এই রেইনকোট উপন্যাসে গল্পে মূলত তুলে ধরা হয়েছে। এখানে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়েছে? মূলত মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয়েছিল ঢাকা কলেজের সেই জিমনেশিয়াম। এখনো রয়েছে ঢাকা কলেজের জিমনেশিয়ামে। এখানে মূলত ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অ্যা মিলিটারি ক্যাম্প করেছিল। রেইনকোট গল্পে মূলত লেখকের জাল স্বপ্ন, স্বপ্নের জাল এই গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে। রেইনকোট গল্পের কথককে মূলত নীরুল হুদা যে মূলত এই গল্পটা বর্ণনা করেছেন।
এরপরে আসো তুমি আসবে বলে হে স্বাধীনতা। এখানে মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কি? মিসক্রিয়ান্ট শব্দের অর্থ হচ্ছে গিয়ে দুষ্কৃতকারী অর্থাৎ যারা মূলত খারাপ কিছু প্রত্যাশা করে তাদেরকে মূলত দুষ্কৃতিকারী বলা হয়। এটা মূলত মুক্তিযুদ্ধের এরপরে আখতার উদ্দিন ইলিয়াসের মূলত এটি লেখা বিখ্যাত 'চিলেকোঠার সেপাই'। তার একটা বিখ্যাত উপন্যাস 'চিলেকোঠার সেপাই'। এই গল্পের এই উপন্যাসের এটি একটা বিখ্যাত দিক। আচ্ছা আমরা মূলত একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। তোমরা এই টোটাল ভিডিওটার পিডিএফ ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। ওখান থেকে ডাউনলোড করে পড়ে নিও। তোমাদের সবাইকে ধন্যবাদ। আরো একবার বলছি হুবাহু আ পিডিএফ থেকে সৃজনশীল কমন পাওয়াটা একেবারেই অসম্ভব। কখনোই সৃজনশীল রিপিট হয় না। কিন্তু তোমরা এখান থেকে জ্ঞানটা অর্জন করে সেভাবে লিখে নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।